Okay, so assalamu alaikum. Hello everyone. Okay, এটা কই? মাইক্রোফোনটা দাও। ওকে, সো আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। দাঁড়াও। ওকে, সো আপনাদেরকে সমাসে কি কি পড়ানো হয়েছে আমাকে একটু বলেন। আজকে হচ্ছে আমাদের সমাসের 3 নাম্বার ক্লাস। কোন ফোন? তো মেবি আমার রুমে। ঠিক আছে, ওকে, সবকিছু ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। তো আমাকে একটু বলেন যে আমাদের হচ্ছে আজকে সমাস এবং সমাসের 3 নাম্বার ক্লাস আজকে আমাদের হবে। বোর্ডটা মেবি একটু ডিস্টার্ব করতেছে, এরকম তো আসলে আসে না। হ্যাঁ, তো আমাকে একটু জানান যে কি কি সমাস আপনাদেরকে পড়ানো হয়েছে, তাহলে আজকে আমি তারপর থেকে আলোচনাটা শুরু করব এবং আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমাকে একটু জানাবেন প্লিজ যে আপনাদের সমাস আসলে কতটুকু পড়ানো হয়েছে, এন্ড আজকে আমরা কোন জায়গা থেকে সমাস আরম্ভ করব, কি কি পড়ানো হয়েছে আমাকে একটু বলেন। ওকে, একজন একজন করে আমাকে বলেন। তৎপুরুষ পড়ানো হইলো, হ্যাঁ, তার আগের ক্লাসে কি পড়ানো হইলো? তৎপুরুষ পড়ানো হইলো। আমি জানি যে আপনাদের বহুব্রীটা বাকি আছে, বাট বহুব্রী ছাড়া আর কি কি নিত্য প্রাদি এগুলো কি পড়ানো হয়েছে বা কি বাকি আছে আমাকে বলেন। এবং সেই সাথে আজকের ক্লাসে আমরা বিগত সালের প্রশ্ন সলভ করব। হোপফুলি আপনারা সেটা ক্লাসটা পরিপূর্ণভাবে করবেন। তৎপুরুষ কর্মদ্বারয় স্যার দ্বিতীয় ক্লাস করে নিই ঘূর্ণিঝড়ের জন্য, তৃতীয় ক্লাস কি বুঝবো? বুঝবেন। প্রথম ক্লাস করলে আজকের ক্লাসটা বুঝবেন, সমস্যা না। যদি আপনি প্রথম ক্লাস করেন তাহলে আজকের ক্লাসটা বুঝবেন, আর না করলে বুঝবেন না। আচ্ছা, দ্বিগু সমাস কি পড়ানো হয়েছে? দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ কর্মদ্বারয় পড়ানো হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, তার মানে নিত্য সমাস পড়ানো হয় নাই, তাই না? নিত্য সমাস কি পড়ানো হয়েছে বলেন তো? তার মানে নিত্য সমাস পড়ানো হয় না, নয় তৎপুরুষ সমাস ভালোভাবে বুঝতে পারেনি। ওকে, নয় বহুব্রী সমাস বুঝলে তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, নিত্য সমাস পড়ানো হয়েছে কিনা আমাকে বলেন। নিত্য সমাস পড়ানো হয়েছে। একজন বলছেন না, পড়ানো হয় নাই। না স্যার। ওকে, তাহলে খাতায় লিখুন নিত্য সমাস। হ্যাঁ, নিত্য সমাস। এখন নিত্য সমাস কি খুব সহজে যদি বলি, একজন বলছে জি স্যার, হয়নি। না স্যার। ওকে, আপনারা এক একবার এক এক কথা বলেন। আচ্ছা, তো যে সমাসের শেষে মাত্র থাকে আর যে সমাসের শেষে অন্তর থাকে সচরাচর ওটা হচ্ছে কি নিত্য সমাস। যেমন মাত্র থাকলে কি, যেমন নাম মাত্র, হ্যাঁ, যেমন দেখা মাত্র, যেমন বলা মাত্র, এই যে দেখেন শেষে কি আছে? মাত্র আছে, তার মানে এটা হচ্ছে নিত্য সমাস। আর অন্তর থাকলে যেমন খেয়াল করে দেখেন গ্রামান্তর নিত্য সমাস, হ্যাঁ, যেমন দেশান্তর, হ্যাঁ, এটা হচ্ছে কি নিত্য সমাস। যেমন হচ্ছে কালান্তর, এটা নিত্য সমাস। যেমন হচ্ছে যুগান্তর, রূপান্তর, অর্থাৎ শেষে যদি কি থাকে? মাত্র থাকে, আর শেষে যদি অন্তর থাকে তাহলে সেটা হচ্ছে নিত্য সমাস। তো এখন ব্যাস বাক্যটা কিভাবে করবেন? যখন দেখবেন যে মাত্র আছে তখন ব্যাস বাক্য করার সময় কেবল আসবে। যেমন নাম মাত্র, এটার ব্যাস বাক্য হচ্ছে কেবল নাম, এটার ব্যাস বাক্য কি বলেন? কেবল নাম। তাহলে দেখা মাত্র, এটার ব্যাস বাক্য কি? কেবল দেখা। হ্যাঁ, আর বলা মাত্র, এটা বলেন বলা মাত্র, এটার ব্যাস বাক্য কি হবে বলেন তো? বলা মাত্র, এটার ব্যাস বাক্য কি হবে বলেন? বলা মাত্র, এটার ব্যাস বাক্য কি হবে? বলা মাত্র, এটার ব্যাস বাক্য কি হবে? বলা মাত্র, এটার ব্যাস বাক্য কি হবে? বলা মাত্র ব্যাস বাক্য কি হবে বলেন? ওকে, ভেরি গুড। তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে কেবল বলা। হ্যাঁ, এটার ব্যাস বাক্য হচ্ছে কেবল বলা। তাহলে যখন মাত্র থাকবে তখন ব্যাস বাক্য করার সময় কি আসবে? কেবল আসবে। হ্যাঁ, আর যদি অন্তর থাকে তাহলে ব্যাস বাক্য করার সময় আসবে অন্য।
তাহলে গ্রামান্তর, এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য, দেখেন এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য গ্রাম। দেশান্তর, এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য দেশ। হ্যাঁ, তাহলে বলেন কালান্তর, এটার ব্যাস বাক্য আপনারা করেন। কালান্তর, এটার ব্যাস বাক্য কি হবে বলেন? কালান্তর, এটার ব্যাস বাক্য কি হবে? কালান্তর ব্যাস বাক্য কি করবেন বলেন? ভেরি গুড। তাহলে কালান্তর, এটার ব্যাস বাক্য হচ্ছে কি? অন্য কাল। এটার ব্যাস বাক্য কি হবে বলেন? অন্য কাল। কালান্তর, অন্য কাল। হ্যাঁ, ওকে। এইবার চলেন আমরা পড়বো, খাতায় লিখেন বহুব্রীহি সমাস। খুবই গুরুত্বপূর্ণ একটা সমাস। বহুব্রীহি সমাস মোট 8 প্রকার। তো প্রথমত আমরা যেটা জানি যে বহুব্রীহি সমাস মানে এই সমাসে, যেহেতু এটার নাম বহুব্রীহি সমাস, কাজেই এই সমাসটাতে, যেহেতু এটার নাম বহুব্রীহি সমাস, এই সমাসটাতে অন্য পদের অর্থ প্রদান, অন্য পদ বা তৃতীয় পদ যেটাকে বলা যায়। হ্যাঁ, তাহলে বহুব্রীহি সমাস হচ্ছে এমন একটা সমাস যেই সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়। কি বললাম? বহুব্রীহি সমাস এমন একটা সমাস যেই সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়। বহুব্রীহি সমাস এমন একটা সমাস যেই সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। কথা কি বোঝা গেছে? ওকে। তাহলে অন্য পদ বা তৃতীয় পদ বলতে কি, যেটা আমি ক্লাসে প্রথমেই বলছি, যেমন খেয়াল করে দেখেন পঞ্চগড়। এখন এখানে দুইটা পদ আছে। এখন পঞ্চগড় বলতে 5 কেউ বুঝায় না, গড়কে বুঝায় না। পঞ্চগড় বলতে একটা জেলাকে বুঝায়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে পঞ্চগড় বলতে কি বুঝায় বলেন? পঞ্চগড় বলতে একটা জেলাকে বুঝায়। তাহলে এই সমাসটাতে সবসময় অন্য পদের প্রাধান্য পাবে, এটা হচ্ছে প্রথম কথা। এখন আসেন এই সমাসটা 8 প্রকার, চলেন আমরা একটু আলোচনা করি। যেমন প্রথমত সেটা হচ্ছে সমানাধিকরণ। তো সমানাধিকরণ বহুব্রীহি সমাস, এখানে অন্য পদের অর্থ প্রদান হবে, এটা আমরা জানি। কিন্তু এই সমাসটাতে প্রথম পদ যেটা, এটা বিশেষণ হয়, অ্যাডজেক্টিভ, আর পরের পদ যেটা সেটা নাউন হয়, অর্থাৎ বিশেষণ প্লাস বিশেষ্য। আর একটা জিনিস, সেটা তো সব ক্ষেত্রেই হবে, সেটা হচ্ছে এখানে নতুন একটা অর্থ তৈরি হবে, মানে অন্য পদের অর্থ প্রদান। যেমন খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখেন। যেমন নীলকণ্ঠ। এখন দেখেন নীলকণ্ঠ, নীল কিন্তু অ্যাডজেক্টিভ, আর কণ্ঠ এটা কিন্তু বিশেষণ, সরি বিশেষ্য। এখন নীলকণ্ঠ বলতে নীলকেও বুঝায় না, কণ্ঠকে বুঝায় না। মানুষের কণ্ঠ কি নীল হয়? না। নীলকণ্ঠ বলতে বুঝায় শিবকে। দেখছেন, অন্য পদের অর্থ প্রদান। তার মানে নীলকণ্ঠ মানে কে বলেন? নীলকণ্ঠ মানে শিব। এরপর খেয়াল করে দেখেন পীতাম্বর। পীত মানে হচ্ছে হলুদ, অর্থগুলো মনে রাখতে হবে। পীত মানে কি? হলুদ, পীত বর্ণ মানে হলুদ। অম্বর মানে আমরা জানি আকাশ। তাহলে পীতাম্বর বলতে হলুদকেও বুঝায় না, আকাশকেও বুঝায় না। পীতাম্বর বলতে বোঝানো হয় শ্রীকৃষ্ণকে। পীতাম্বর বলতে কি বোঝানো হয়? শ্রীকৃষ্ণ। বুঝছেন? খেয়াল করে দেখেন, যদি বলি লাল পানি, দেখেন লাল পানি বলতে লালকেও বুঝায় না, পানিকেও বুঝায় না। লাল পানি বলতে বুঝায় মদ, তাই না? মদকে বলা হয় কি? লাল পানি। কথা কি বুঝতেছেন নাকি বুঝেন নাই বলেন তো? তাহলে এটা বলতে কি বুঝায় বলেন? লাল পানি বলতে বুঝায় মদকে, কারণ মদের রং সচরাচর কি হয় বলেন? লাল হয়, বিধায় এটাকে বলা হয় কি? এটা হচ্ছে লাল পানি। ওকে ওকে। এরপর দেখেন, যদি বলি যে পক্ক কেশ, পক্ক মানে তো বুঝেন পাকা, এটা কিন্তু বিশেষণ। কেশ মানে হচ্ছে চুল। এখন পক্ক কেশ বলতে পাকাকেও বুঝায় না, চুলকেও বুঝায় না। পক্ক কেশ বলতে বুঝায় বৃদ্ধা, অর্থাৎ যে বুড়ো হয়ে গেছে, যার চুল পেকে গেছে। তাহলে আমাকে বলেন তো সমানাধিকরণটা কি বুঝতে পারছেন? অর্থাৎ দেখেন সবগুলোতে এই যে দেখেন নতুন পদ, এখানে শিব, শ্রীকৃষ্ণ, মদ, বৃদ্ধা, দেখেন নতুন একটা অর্থ তৈরি হয়। এখন ব্যাস বাক্য খুবই সিম্পল। নীলকণ্ঠ যার, পীতাম্বর যে, হ্যাঁ, তারপর হচ্ছে কি? লাল পানি যা, পক্ক কেশ যার, জাস্ট যার, যে, যা, এগুলো যুক্ত করলে ব্যাস বাক্য হয়ে যায়। প্রাদি অব্যয়ভাব নিত্য হয় নাই। ওকে, ঠিক আছে। আমাকে একটু বলেন তো, আমি কি আপনাদেরকে এটা কি বুঝাইতে পারছি? সমানাধিকরণটা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? সমানাধিকরণটা কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যেমন এই যে আমরা যদি বহুব্রীহির কথা বলি, বহু এটা কিন্তু বিশেষণ, আর ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। এখন বহুব্রীহি বলতে বহুকেও বুঝায় না, ধানকেও বুঝায় না। বহুব্রীহি বলতে একটা সমাসকে বুঝায়। দেখছেন, অন্য পদের অর্থ প্রদান। ক্লিয়ার? সিম্পল জিনিস। ওকে, জি ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন। এবার আসেন নাম্বার 2। 2 নাম্বার হচ্ছে কি? ব্যাধিকরণ। ব্যাধিকরণটা এটা একদম বিপরীত। সমানাধিকরণে প্রথমটা অ্যাডজেক্টিভ, আর এখানে প্রথমটা নাউন এবং পরেরটাও নাউন, অর্থাৎ এখানে দুইটাই নাউন হয়, আর অন্য পদের অর্থ প্রদান সেটা তো হবেই। যেমন খেয়াল করে দেখেন, হ্যাঁ, হত সর্বস্ব, কম বক্ত। কম মানে হচ্ছে, কম তো অ্যাডজেক্টিভ, বক্ত মানে হচ্ছে বলে, অর্থাৎ যে কম কথা বলে। বদ বক্ত একটা আছে, মানে যে বদ মানে খারাপ কথা বলে।
আচ্ছা এবার খেয়াল করে দেখেন নাউন প্লাস নাউন, যেমন খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু, দেখেন বঙ্গ এটা কিন্তু নাউন, বন্ধু এটা কিন্তু নাউন। এখন বলেন বঙ্গবন্ধু বলতে কি বঙ্গকে বুঝায় না বন্ধুকে বুঝায়? কোনটাকে বুঝায় না। আচ্ছা আপনারাই বলেন বঙ্গবন্ধু বলতে আসলে কি বুঝায় বলেন তো? বঙ্গবন্ধু বলতে বুঝায় আসলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝায়। তার মানে দেখেন অন্য পদের অর্থ প্রদান। 80-20, 80 মানে কি দাঁত, 80 আর 20 মানে তো 20। এখন 80-20 বলতে দাঁতকে বুঝায় না 20কে বুঝায় না, 80-20 বলতে বুঝায় সাপকে, সাপের দাঁতে 20 থাকে, এই জন্য সাপ 80-20 বলতে অ্যাকচুয়ালি সাপকে বুঝায়। বিনা পানি, খেয়াল করেন বিনা পানি। এখন বিনা মানে কি? বিনা তো বুঝেন বাদ্যযন্ত্র, বিনা বাজায় না। আর পানি, এই পানিতে কিন্তু মূর্ধন্য ন, পানি বানানে যখন দন্ত ন এটা হচ্ছে ওয়াটার, আর পানি বানানে যখন মূর্ধন্য ন তখন এটা হচ্ছে হাত। এখন বিনা পানি বলতে বিনাকেও বুঝায় না হাতকেও বুঝায় না, বিনা পানি বলতে বুঝায় দেবী সরস্বতীকে, বুঝছেন? বিনা পানি বলতে কি বুঝায় বলেন? বিনা পানি বলতে বুঝায় দেবী সরস্বতীকে। তাহলে দেখেন এখানে দুইটা পদই বলেন তো কি হচ্ছে? দুইটা পদই নাউন হচ্ছে। হ্যাঁ এরকম ভাবে হতে পারে শুল পানি, ওই যে বলে না শুলে চড়াবো। এখন শুল পানি বলতে শুলকে বুঝায় না পানিকে বুঝায় না, শুল পানি বলতে বুঝায় শিবকে, তাই না? বুঝছেন? তাহলে খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। বুঝছেন বলেন? এবার আমাকে একটু বলেন তো ব্যাধিকরণটা কি বুঝতে? এখন দেশ বাক্য খুবই সিম্পল, বঙ্গ, হ্যাঁ বঙ্গের বন্ধু যে, এরপর হচ্ছে কি 80-20 যার, এরপর হচ্ছে কি বিনা পানি কি হবে বলেন? বিনা পানিতে যার, হ্যাঁ শুল পানিতে যার, শুল পানিতে যার। ওকে ভেরি গুড, ভেরি গুড, সিম্পল। ওকে এরপর 3 নাম্বার হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি কি? ব্যতিহার বহুব্রীহি খুবই সিম্পল, ক্রিয়া পারস্পরিক যেটা হয়। যেমন খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি যে গালাগালি, হ্যাঁ মারামারি, মারা মারি, তারপর হচ্ছে কি হাসাহাসি, হাসা হাসি, হ্যাঁ তারপর হচ্ছে কি দেখা দেখি, দেখা দেখি, রক্তারক্তি, রক্তারক্তি, ঘষাঘষি, বুঝছেন? এইভাবে মানে যেটা দুইটা পক্ষ মিলে কাজ করা হয়। তাহলে এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস, ক্রিয়া পরস্পর যে সমাস, বুঝছেন? কথা সর্বস্ব অত সর্বস্বের ভিতরে তফাৎটা বুঝিয়ে দিন। ভালো প্রশ্ন করছেন যে কথা সর্বস্ব, কথা সর্বস্ব বলতে কথা কিন্তু বিশেষ্য, হত সর্বস্ব, হত কিন্তু হত মানে হচ্ছে হারিয়েছে, হ্যাঁ এটা কিন্তু বিশেষণ। তো এই জন্য একটা কথা সর্বস্ব এটা হচ্ছে ব্যাধিকরণ, আর হত সর্বস্ব এটা হচ্ছে কথা সর্বস্ব এটা হচ্ছে ব্যাধিকরণ, আর হত সর্বস্ব এটা হচ্ছে আপনার সমানাধিকরণ। কোলাকুলি, জানাজানি, চুলাচুলি, এই যে চোকাচুকি, কাটাকাটি, দেখা দেখি, হানাহানি, মারামারি, রক্তারক্তি, ঘেঁষাঘেঁষি, চুমাচুমি যা আছে এগুলো সবগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। আমি কি বুঝাইতে পারছি? যেমন চুলাচুলি, চুলোচুলো যে যুদ্ধ, কোলাকুলি, কোলে কোলে যে মিলন, বুঝছেন? দেখা দেখি, দেখাতে দেখাতে যে ক্রিয়া, বুঝছেন? এইটার ব্যাসবাক্য হচ্ছে এরকম, যদি এগুলো ব্যাসবাক্য পরীক্ষা আসে না। গলাগলি, গলায় গলায় মিলন, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। ওকে বলেন ব্যতিহার বহুব্রীহি সমাসটা কি বুঝা গেছে ভাইয়া বলেন তো প্লিজ? ব্যতিহার বহুব্রীহি সমাস কি বুঝা গেছে? হ্যাঁ ওকে ক্লিয়ার। তাহলে ব্যতিহার বহুব্রীহি সমাস ক্লিয়ার। আমার সাথে একটু রেসপন্স করবেন, বুঝতেছেন কিনা আমাকে সেটা বুঝতে হবে, না বুঝলে তো হবে না, আমাকে তো বুঝতে হবে যে আসলে আপনি বুঝতেছেন কিনা। হ্যাঁ বুঝেন নাই, বাকিরা বুঝেন নাই? ওকে এরপর আসেন সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি এটার সাথে দ্বিগু সমাসের পার্থক্য আছে। দ্বিগু সমাস মানে হচ্ছে যেখানে পরপদের অর্থ প্রদান। এখন আমাকে বলেন সংখ্যাবাচক বহুব্রীহিতে কি পরপদের অর্থ প্রদান হবে? জীবনেও হবে না। তার মানে এই সমাসের শুরুতে সংখ্যা থাকবে কিন্তু অন্য পদের অর্থ প্রদান হবে। যেমন খেয়াল করে দেখেন চৌচালা, দেখেন শুরুতে সংখ্যা আছে। এখন চৌচালা বলতে কিন্তু চারকেও বুঝায় না চালকেও বুঝায় না, কথা কি বুঝছেন? এই যে দেখেন নতুন অর্থ, সংখ্যা থাকার পর নতুন অর্থ তৈরি হইতেছে। চৌচালা বলতে বুঝায় একটা ঘরকে, এই জন্য এটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি। কিন্তু দেখেন চৌরাস্তা, এই যে দেখেন চৌরাস্তা, আচ্ছা চৌরাস্তা বলতে কি নতুন কোন অর্থ তৈরি হয়েছে? না, চৌরাস্তা বলতে রাস্তাকেই বুঝায়, এই জন্য এটা দ্বিগু সমাস। পার্থক্যটা কি ধরতে পারছেন? তাহলে চৌচালা এটা নতুন অর্থ তৈরি হয়েছে এবং শুরুতে সংখ্যা আছে, এই জন্য এটা সংখ্যাবাচক বহুব্রীহি। আর চৌরাস্তা বলতে অ্যাকচুয়ালি পরপদ রাস্তাকে বুঝায়, পরপদ রাস্তাকে বুঝায়, তার মানে এই জন্য এটা হচ্ছে দ্বিগু সমাস। যেমন খেয়াল করে দেখেন পঞ্চগড়,
এখন পঞ্চগড় বলতে নতুন জিনিসকে বুঝায়, পঞ্চগড় বলতে একটা জেলাকে বুঝায়, কিন্তু পঞ্চনদ বলতে কিন্তু ওই পরপদ নদকেই বুঝায়। বুঝছেন? তাহলে দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রদান, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রদান, এই জন্য এটার নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। অর্থাৎ যেই সমাসে শুরুতে সংখ্যা থাকবে এবং অন্য পদের অর্থ প্রদান হবে। এখন ব্যাসবাক্যটা খেয়াল করেন, এইটার ব্যাসবাক্য হচ্ছে চৌচাল চার। ওই যে দ্বিগু সমাস হলে সেটার ব্যাসবাক্য তো আমরা জানি সমাহার যুক্ত হয়, তাহলে চৌরাস্তার সমাহার। পঞ্চগড় যার, কিন্তু পঞ্চনদের সমাহার। আমি কি একটু পর্যন্ত বুঝাইতে পারছি ভাইয়া? বলেন তো প্লিজ, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি না বুঝেন নাই? বলেন, বুঝছেন? আচ্ছা, এরকম আরো আছে, যেমন খেয়াল করে দেখেন 12 হাতি। এখন 12 হাতি বলতে কিন্তু হাতকে বুঝায় না, 12কে বুঝায় না। বলেন 12 হাতি বলতে কি বুঝায়? সারিকে বুঝায়, তাই না? কথা কি বুঝছেন? এরপর আসেন তেপায়া। তেপায়া বলতে কিন্তু 3কে বুঝায় না, পায়াকে বুঝায় না। তেপায়া বলতে কোন টেবিলকে বুঝায়। অনেকগুলো টেবিলে থাকে না যে 3 পায়া থাকে, এরকম টেবিল আপনারা নিশ্চয়ই দেখেছেন, এরকম 3টা পায়া থাকে, সেটাকে বলা হয় তেপায়া। তাহলে 12 হাত পরিমাণ যা, আর তেপায়া কি বলেন? 3 পায়া যার, 3 পায়া যার। বুঝছেন? 3 পায়া যার। হ্যাঁ, আচ্ছা, এগুলা কি পারবেন না পারবেন না বলেন? এরপর আছেন সেতার। সেতার, এখন বলবেন ভাই এখানে তো শুরুতে সংখ্যা নাই। এই যে ফার্সিতে সে মানে হচ্ছে 3, এখন সেতার বলতে 3কে বুঝায় না, তারকে বুঝায় না। সেতার মানে একটা বাদ্যযন্ত্র। তার মানে এটার ব্যাসবাক্য কি হবে? 3 তার যার। ব্যাসবাক্য কি হবে বলেন? ব্যাসবাক্য হবে 3 তার যার। বুঝছেন? ব্যাসবাক্য কি হবে? 3 তার যার। এরপর আসেন 10 বুঝা। এখন 10 বুঝা বলতে 10কে বুঝায় না, বুঝকে বুঝায় না। 10 বুঝা বলতে বুঝায় দেবী দুর্গাকে। হ্যাঁ, পারবেন না এগুলো? বলেন তো, বুঝছেন? এরপর আসেন তেতলা। তেতলা, এখন তেতলা বলতে কি বুঝায়? 3কে বুঝায় না, তালাকে বুঝায় না। তেতলা বলতে বুঝায় বাড়িকে, যে বাড়ি 3 তালা সেটাকে বুঝায়। তার মানে দেখেন অন্য পদের অর্থ প্রদান। তাহলে এইবার বলো, জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ, ভাতের মার ঝরানোর জন্য ব্যবহৃত হতো তেপায়া। ভালো কথা বলছে। এরকম একটা কাঠ থাকতো, এই কাঠ, এরকম একটা কাঠ, হ্যাঁ, এখানে এরকম 3টা পায়া থাকতো, এইটাতে হচ্ছে ভাতের মার ঝরাইতো, এটাকেও তেপায়া। মানে যেটা, যেমন যে আমরা যে ক্লাস নিই, এই টাইপড, মোবাইল টাইপড গুলো, এগুলো তেপায়া। কেউ কখনো দেখেছেন কিনা? 3টা পায়া থাকে, এটা হচ্ছে তেপায়া। হ্যাঁ, চৌরাস্তা দ্বিগু সমাস নাকি বহুব্রীহি সমাস? চৌরাস্তা বলতে রাস্তাকে বুঝায়, অবশ্যই দ্বিগু সমাস, অবশ্যই দ্বিগু সমাস। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ারলি বুঝছেন? বলেন, কোনো ডাউট আছে? আমি কি বুঝাইতে পারছি? বলেন তো। ওকে, এরপর আসেন অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাস। এখন অলুক বহুব্রীহি সমাস একটু ভালো করে বুঝেন। অলুক তৎপুরুষ পড়ছেন না, যেখানে পূর্বপদে বিভক্তি থাকে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে সোনার বাংলা, তাহলে সোনার বাংলা বলতে এখানে এই যে পরপদ বাংলাকে বুঝাচ্ছে, পরপদের অর্থ প্রদান। এই জন্য এটা নয় তৎপুরুষ, সরি, এটা অলুক তৎপুরুষ। বুঝছেন? এটা অলুক তৎপুরুষ। কেন এটা অলুক তৎপুরুষ বলেন? কারণ এখানে পূর্বপদে র বিভক্তি আছে। ভালো করে বুঝেন প্লিজ, কথা ভালো করে বুঝেন। সোনার বাংলা এটা কেন অলুক তৎপুরুষ? কারণ এখানে পূর্বপদে বিভক্তি আছে। আছে না নাই? আছে, এখানে পূর্বপদে বিভক্তি আছে। এখন সোনার বাংলা বলতে আসলে সোনাকেও বুঝায় না, বুঝাই কাকে? বাংলাকে, পরপদের অর্থ প্রদান। এই জন্য এটা নয় অলুক তৎপুরুষ। এখন একই রকম অলুক বহুব্রীহি, যেখানে পূর্বপদে বিভক্তি থাকে কিন্তু পরপদের অর্থ প্রদান হয় না, অন্য অর্থ প্রদান হয়। কি হয় বলেন? অন্য অর্থ প্রদান হয়। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন খেয়াল করেন মাথায় পাগড়ি। দেখেন মাথায় পাগড়ি, পূর্বপদে অন্তস্থ অবিভক্তি আছে না? আছে। এখন মাথায় পাগড়ি বলতে কি মাথাকে বুঝায় না পাগড়িকে বুঝায়? দেখেন কোনোটাকেই বুঝায় না। মাথায় পাগড়ি বলতে বুঝায় বরকে। এই জন্য এটা হচ্ছে অলুক বহুব্রীহি। এটা কি? অলুক বহুব্রীহি। এরপর আসেন খেয়াল করে দেখেন, যদি বলি যে কানে, খেয়াল করেন, যদি বলি যে কানে কলম। এখন কানে কলম বলতে কানকে বুঝায় না, কলমকে বুঝায় না। কানে কলম বলতে বুঝায় মিস্ত্রিকে, কারণ মিস্ত্রির কানে কি থাকে বলেন? কলম থাকে। কাকে কলসি। এখন কাকে কলসি বলতে কলসিকে বুঝায় না, কাককে বুঝায় না। কাকে কলসি বলতে বুঝায় নারীকে। নারীর কোমরে এভাবে দেখবে যে কি থাকে? কলসি থাকে। বুঝছেন? গায়ে হলুদ। গায়ে হলুদ। এখন গায়ে হলুদ বলতে যদি এটা মধ্যপদ লোপী বহুব্রীহি সমাসও হয়, দুটোই হয়, বাট অলুক বহুব্রীহি এটাও হয়। তাহলে দেখেন এই যে পূর্বপদে বিভক্তি আছে। এখন গায়ে হলুদ বলতে কিন্তু গা কেউ বুঝায় না, হলুদ কেউ বুঝায় না। গায়ে হলুদ বলতে বুঝায় একটা অনুষ্ঠানকে। কথা কি বুঝছেন?
তাহলে অলুক বহুব্রীতে অন্য পদের অর্থ প্রদান হয়। আর অলুক বহুব্রী কিভাবে চিনবেন? অবশ্যই পূর্বপদে বিভক্তি থাকবে, যেমন কাক এ, গা এ, হ্যাঁ, মাথ আয়, এই যে দেখেন সবগুলোর পূর্বপদে বিভক্তি এবং অন্য পদের অর্থ প্রদান। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বলেন তো, অলুক বহুব্রীটা কি বুঝাইতে পারছি? তেপায়া দ্বারা দেখি টেবিলকে বুঝায়। লাইভ শেষে রেকর্ডটা আবার একটু দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। তেপায়া দ্বারা তো দেখি টেবিল বুঝাচ্ছে, বুঝলাম না। চৌপায়া কি? চৌপায়াও বহুব্রী সমাস। তেপায়া, চৌপায়া সব সংখ্যাবাচক বহুব্রী সমাস। চৌপায়া বলতে চৌকিকে বুঝায় সাধারণত, যেটা 4টা পায়া থাকে। হ্যাঁ, আবার এই যে একজন বলছে চৌপায়া দ্বারা গরু ছাগলকেও বুঝাইতে পারে, মানে যেটা 4টা পায়া থাকে, বুঝছেন? ওকে, এবার বলেন অলুক বহুব্রীটা কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? ভাই বলেন তো, অলুক বহুব্রী কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এটা কি বুঝাইতে পারছি? বলেন, সামনে আগাবো। 4 হাতি কি? মানে যেটা 4 হাত পরিমাণ, যে কোনো জিনিস যেটা 4 হাত পরিমাণ হবে সেটাই 4 হাতি বলা হয়। হ্যাঁ, দোকান কয়টা দেখছো? দোকান বন্ধ। আমার ওয়ালেটটা নিয়ে আসো রুমে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ওকে। গায়ে হলুদ আসলে কোনটা হবে যদি পরীক্ষা আসে? এটা মধ্যপদলোপী বহুব্রী, এটাই বেস্ট অ্যান্সার। না থাকলেও অলুক বহুব্রী। তুমি গিয়ে তাহলে ওই যে মুরগিটা নিয়ে আসো। ওকে, ফাইন, ক্লিয়ার? মাথায় পাগড়ি তো ভাই, মাথায় পাগড়ি দ্বারা পাগড়িকে কিভাবে বুঝে? মাথায় পাগড়ি দ্বারা এটা নর্মাল জিনিস। যদি পাগড়িকেই বুঝাইতো তাহলে তো শুধু পাগড়ি বলতাম, মাথায় পাগড়ি বলার দরকার কি? বুঝেন নাই? বুঝছেন? ওকে, আরেকজনের রিপ্লাই দিছিলাম ভাই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে অলুক বহুব্রীটা বুঝছেন। হ্যাঁ, এরপর আসেন প্রত্যয় অন্ত বহুব্রীহি। আচ্ছা, প্রত্যয় অন্ত শব্দটাকে একটু বিশ্লেষণ করেন। অন্ত মানে কি? অন্ত মানে শেষ, অর্থাৎ যেই সমাসের শেষে প্রত্যয় থাকে। এখন প্রত্যয় কি থাকে? আ প্রত্যয়, এ প্রত্যয়, ও প্রত্যয়। অর্থাৎ কোন সমাসের শেষে সাধারণত যদি এই 3টা প্রত্যয় থাকে, আ এ ও, আ এ ও, এবং এই 3টা প্রত্যয় থাকার পর যদি অন্য পদের অর্থ প্রদান হয়, সেটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রী। যেমন খেয়াল করে দেখেন, এক চোখা। আচ্ছা বলেন তো, এক চোখা বলতে কি এককে বুঝায়? না। চোখকে বুঝায়? না। এক চোখা মানে কি? যার একটা চোখ আছে, এটাকে বুঝায়? না। এক চোখা বলতে বোঝানো হয় যে মানে দোষ গুণ কোনো কিছু বুঝে না, অর্থাৎ যে পক্ষপাতিত্ব করে। ধরুন দুইজন দোষ করছে, এখন সে মীমাংসা করতে গিয়ে তার দলের লোকরে সে বলছে তার কোনো দোষ নাই, এটাকে বলা হয় কি? এক চোখা। তাহলে এক চোখা বলতে এককে বুঝায় না, আবার চোখকেও বুঝায় না। তাহলে এক চোখা বলতে এককে বুঝায় না, চোখকেও বুঝায় না। এই যে দেখেন শেষে এ প্রত্যয় আছে, আকার আছে। তাহলে এটার ব্যাসবাক্য হবে কি? একদিকে চোখ যার। এখন এটার ব্যাসবাক্য আবার এটা করিয়েন না, এক চোখ যার, একদিকে চোখ যার। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন খেয়াল করে দেখেন। এরপর আমি যদি বলি যে উনো পাজুরে, এখন উনো পাজুরে বলতে কি? উনোকে বুঝায়, উনকে বুঝায়, পাজরকে বুঝায়, কোনটাকে বুঝায় না। উনো পাজুরে বলতে বুঝায় দুর্বল, যে দুর্বল। এরপর আসেন হাড়ি মুখ। তাহলে হাড়ি মুখ বলতে হাড়িকেও বুঝায় না, মুখকেও বুঝায় না। দেখেন শেষে ও প্রত্যয় আছে। হাড়ি মুখ বলতে বুঝায় হাড়ির মতো মুখ যার। তাহলে যেটা সেখানে কি থাকবে? আ প্রত্যয়, এ প্রত্যয়, এই প্রত্যয়গুলো থাকলে সেটা কি হবে বলেন? হ্যাঁ, এক ঘুয়ে, এই যে একার দিয়ে এক ঘুয়ে, একদিকে ঘুয়ে যে, তাকে বলা হয় কি বলেন? এক ঘুয়ে। বুঝছেন? বুঝছেন না বুঝেন নাই? নি খরচে, নি খেয়াল করেন, নি খরচে, তাইলে নেই খরচ যার। এই যে দেখেন এই প্রত্যয় আছে, নেই খরচ যার, নেই খরচ যার। এই যে অকেজু, হ্যাঁ বুঝছেন, ভেরি গুড। হ্যাঁ, পক্ষপাত দুষ্ট। বক্স কণ্ঠ বলতে কি বুঝায়? বক্স কণ্ঠ আবার কি? বজ্রকণ্ঠ হবে। বক্স কণ্ঠ আবার কি? বক্স কণ্ঠ কি? হ্যাঁ, এরপর কি? দোমনা, দুমুখ, মেনিমুখ, এই সবগুলো প্রত্যন্ত বহুব্রী সমাস। এসবগুলো প্রত্যন্ত বহুব্রী সমাস। হ্যাঁ, দোতলা, দুমনা, এক ঘুয়ে, অকেজু, ঘরমুখ, অনেকগুলো বলে দিলাম। আচ্ছা, বুঝছেন? এবার আসেন নয় বহুব্রীহি। এখন নয় বহুব্রীহি মানে কি? নয় বহুব্রীহি মানে যেখানে শুরুতে নেগেটিভ অব্যয় থাকবে এবং অন্য পদের অর্থ প্রদান হবে। কি হবে বলেন? এবং অন্য পদের অর্থ প্রদান হবে, সেটা হচ্ছে কি? নয় বহুব্রীহি। সাধারণত
নয় বহুব্রীহি সমাসে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় বা বস্তুকে বোঝায়, বুঝছেন? মানে নির্দিষ্ট একটা বস্তু বা ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ সহজে বলতে পারেন যে অন্য পদের অর্থ প্রদান হয়। যেমন খেয়াল করে দেখেন নির্ভীক, এখন ভীক মানে কি? ভয়। নির্ভীক বলতে মানে নির্ভীক বলতে নেই এটাও বুঝাচ্ছে না, ভয়ও বুঝাচ্ছে না। নির্ভীক মানে একজনকে বুঝাচ্ছে, অর্থাৎ যার ভয় নেই। দেখেন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাচ্ছে। নির্ভীক মানে কি? যার কি নেই, ভয় নেই। নির্ভীক মানে কি বলেন? যার ভয় নেই। নির্দয়, নির্দয় মানে কি? নির্দয় মানে হচ্ছে যে নিষ্ঠুর। দেখেন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাচ্ছে, যার কি নাই, ভয় নাই। নিরক্ষর, এখন বলেন নিরক্ষর বলতে কি অক্ষরকে বুঝায়? না, নিরক্ষর বলতে বুঝায় যে কি মানে নিরক্ষর মানে হচ্ছে যার অক্ষর জ্ঞান নাই, অর্থাৎ যে মূর্খ। এটাই যার মানে কি বলেন, যে মূর্খ। নির্ভুল মানে কি ভুলকে বুঝায়? না, নির্ভুল মানে যে কোনো ভুল করে নাই। বেহুশ, বেহুশ মানে কি হুশকে বুঝায়? না, বেহুশ মানে যে অচৈতন্য বা যে কি অজ্ঞান, তাকে বলা হয় কি বেহুশ। বেয়াদব, এখন বেয়াদব বলতে কি আদবকে বুঝায়? না, বেয়াদব বলতে তাকে বুঝায় যে যার ভিতরে কি নাই, আদব নাই। তার মানে দেখেন সবগুলো অন্য পদের অর্থ প্রদান। পরপদকে বুঝাচ্ছে না, পূর্বপদকে বুঝাচ্ছে না, অন্য একটা পদের অর্থ প্রদান হয়, অন্য একটা থার্ড পার্সন একটা ব্যক্তিকে বুঝায়। এইটাকে বলা হয়, এটা হচ্ছে নয় বহুব্রীহি সমাস। যেমন নির্ভীক, নেই ভয় যার, নির্দয়, নেই দয়া যার, নিরক্ষর, নেই অক্ষর জ্ঞান যার। এইভাবে এটার ব্যাস বাক্য, খুবই সিম্পল। ঠিক আছে, বুঝছেন? এরকম আরো হতে পারে নীলাজ, নেই লাজ যার। নীলাজ মানে কি? লাজকে বুঝায় না, নীলাজ মানে হচ্ছে যে বেশরম, তাকে বুঝায়। দেখেন অন্য পদের অর্থ প্রদান হচ্ছে, বুঝছেন? নিরস মানে কি? মানে কি রসকে বুঝায় না, নিরস মানে হচ্ছে নেই রস যার, অন্য জিনিস। নিরস সেটা ব্যক্তি হতে পারে, অন্য জিনিস হতে পারে নিরস। হ্যাঁ, বুঝছেন? নিরপেক্ষ, বেহায়া, বেঈমান, অবুঝ, বেহেড, বিশ্রী, অসীম, এই সবগুলো কি বলেন? নয় বহুব্রীহি সমাস। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? নয় বহুব্রীহি সমাসটা কি বুঝাইতে পারছি বলেন? কথা কি ক্লিয়ার না বুঝেন নাই বলেন? ওকে, ভেরি গুড। এবার আসেন মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্য পদলোপী বহুব্রীহি। হ্যাঁ, মধ্য পদলোপী বহুব্রীহি। এখন মধ্য পদলোপী বহুব্রীহি কি? মানে খুব সহজ, যদিও খুব ভালো করে খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। অর্থাৎ এই মধ্য পদলোপী বহুব্রীহিটা হচ্ছে সাধারণত পদ লোপ পায়, একদম মাঝখান থেকে পদ লোপ পায় এরকমটা না, বাট পদ লোপ পায়। কি জানি নৈহ বহুব্রীহি হলে ব্যাস বাক্য কি নেই আসবে? হ্যাঁ, নেই আসবে, নাই আসবে, সেটা ডিপেন্ড করে কোনটা আসবে। যেমন নির্ভীক, নেই ভয়, বুঝছেন? নিরস, নেই রস, বুঝছেন? এরকম নেই আসে সাধারণত, অলমোস্ট সবগুলোতে কি আসে? নেই আসে, নেই নেই। আচ্ছা, তো মধ্যপদ লোপী, লোপ মানে কি? বাদ যাওয়া। অর্থাৎ যে সমাসের মাঝখান থেকে, যে সমাসের মাঝখান থেকে বা পাশ থেকে, সহজ কথা ব্যাস বাক্য থেকে একাধিক পদ লোপ পায়। একাধিক পদ কি পায়? লোপ পায়। যেমন খেয়াল করে দেখেন বউ ভাত। এখন বলেন বউ ভাত, এটার ব্যাস বাক্য কি হবে বলেন? আপনারাই বলেন, দেখেন পারেন কিনা। নয় বহুব্রীহি ও নয় তৎপুরুষের ভিতর পার্থক্য কি? নয় বহুব্রীহি ও নয় তৎপুরুষের ভিতর পার্থক্য তো প্রথম দ্বিতীয় ক্লাসেই বলছি, যে যেমন বেতার, বেতার বলতে তারকে বুঝায়, পরপদের অর্থ প্রদান, এটা নয় বহুব্রীহি, নয় তৎপুরুষ। সরি, কি বললাম, উল্টা বলছি, সরি। হ্যাঁ, বেতাল, বেতাল বলতে কিন্তু তালকে বুঝায়, তার মানে এটা পরপদের অর্থ প্রদান, সেটা নয় তৎপুরুষ। কিন্তু বেতার, বেতার বলতে কিন্তু তারকে বুঝায় না, বেতার বলতে বাদ্যযন্ত্রকে বুঝায়, অন্য পদের অর্থ প্রদান হয়। হ্যাঁ, আর নয় বহুব্রীহিটা তো নতুন, যেমন বেতার, নতুন, বেতাল, এই যে খেয়াল করে দেখেন এই বেতার, এটা এখানে নতুন অর্থ তৈরি হয়েছে, এটা মানে কি বাদ্যযন্ত্র, বুঝছেন? কথা কি বুঝতে পারছি? নতুন অর্থ তৈরি হয়, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এইবার আসেন যেটা বলছিলাম, তাহলে বলেন বউ ভাত, এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে, খেয়াল করে দেখেন, বউ ভাত, এটার ব্যাস বাক্য হচ্ছে বউ ভাত পরিবেশন, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। দেখছেন এটার ব্যাস বাক্য, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। এখন খেয়াল করে দেখেন, এই যে বউ ভাত, এখানে বউ আছে, ভাতও আছে, তাই না? এখন পরিবেশন করে যে অনুষ্ঠানে, এটা কিন্তু নাই। দেখছেন, পরিবেশন করে যে অনুষ্ঠানে, এই পদটা টোটালি কিন্তু বাদ পড়ছে। এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। অর্থাৎ যেই সমাসে পদ লোপ পায়, অলুক ষষ্ঠী তৎপুরুষ, অলুক তৎপুরুষ মিলে অলুক তৎপুরুষ সমাস হবে। জি, সবই অলুক তৎপুরুষ, অলুক ষষ্ঠী, অলুক সপ্তমী, আপনি যাই বলেন সব অলুক। অলুক ষষ্ঠী সপ্তমী এগুলো জীবনে পরীক্ষাতে আসবে না, আসবে অলুক। হ্যাঁ, এটাই জাস্ট আমাদের পরীক্ষাতে আসবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আসেন নবান্ন। নবান্ন মানে কি? ধান তোলার উৎসব। তাহলে এখন এটার ব্যাস বাক্য করেন যে নব অন্ন, হ্যাঁ, তোলা উপলক্ষে,
লক্ষ্যে যে অনুষ্ঠান, দেখছেন? এখন খেয়াল করে দেখেন, এই যে নবান্নতে নবান্ন এটাই আছে, বাকি দেখেন সব পদ লোপ পাইছে। এটা হচ্ছে নয় বহুব্রী, এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী সমাস। এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন খুব কম আসে। এবার লিখেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, খাতায় লিখেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। হ্যাঁ, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, খাতায় লিখেন দ্রুত। স্যার চতুর্ভুজ ত্রিভুজ এগুলো আলাদা সমাস হলো কেন, যদি একটু বুঝিয়ে বলতেন। চতুর্ভুজ ত্রিভুজ এগুলো আলাদা সমাস বলতে এগুলো সংখ্যাবাচক বহুব্রী সমাস। এখন দেখেন চতুর্ভুজ, এরকম আমি 4টা বুঝ দিলাম, 4টা বুঝ দিলে কি চতুর্ভুজ হবে? না, চতুর্ভুজ বলতে নির্দিষ্ট একটা জিনিসকে বোঝায়। এই যে, হ্যাঁ, এখানে কিন্তু বুঝের অর্থ প্রধান না। ত্রিভুজ এরকম 3টা দিয়ে দিলাম, তাই বলে কি ত্রিভুজ হলো? না, তার মানে বুঝের অর্থ প্রধান না। ত্রিভুজ বলতে এরকম নির্দিষ্ট একটা শেপকে বোঝায়, ঠিক আছে? এই জন্য এগুলো নির্দিষ্ট একটা জিনিসকে বোঝায়, এই জন্য এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। যদি আমাদের নবম দশম শ্রেণীর আগের বইটাতে এগুলোকে হচ্ছে ইয়া সমাস হিসাবে উল্লেখ করা ছিল, দ্বিগু সমাস, বাট এগুলো সংখ্যাবাচক বহুব্রী সমাস। হ্যাঁ, বুঝছেন আশা করি? ফারিন আশা করি বুঝছেন। হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন নিপাতন সিদ্ধ বহুব্রী সমাস। খাতায় লিখেন, খাতায় লিখেন, দ্রুত খাতায় লিখেন। লিখেন পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ, এটা নিপাতন সিদ্ধ বহুব্রী সমাস। বোর্ডটা আজকে কেন জানি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, লিখেন পণ্ডিত মূর্খ, কেমনটা লাগে। লিখেন পণ্ডিত মূর্খ, লিখছেন? লিখেন পণ্ডিত মূর্খ, ব্যাস বাক্য হচ্ছে পণ্ডিত হয়েও যে মূর্খ। খাতায় লিখেন, খাতায় লিখেন 5টা। এরপর লিখেন নরপশু জীবনামৃত অন্তরীপ, নরপশু জীবনামৃত অন্তরীপ, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। এটা মুখস্থ করবেন। হ্যাঁ, এটা মুখস্থ করে নিবেন। দেখি এবার কাজ করে কিনা। ওকে, অন্তরীপ, এরপর হচ্ছে কি পণ্ডিত মূর্খ। আরেকটা লিখেন দ্বীপ, দ্বীপ, লিখছেন? দ্বীপ। এরপর লিখেন নরপশু, নরপশু। এরপর লিখুন জীবনামৃত, জীবন, জীবনামৃত, জীবনামৃত। হ্যাঁ, এই 5টা, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস। লিখলে ডান লিখবেন, যে ডান, ডান লিখেন। আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। জীবনামৃত, অন্তরীপ, পণ্ডিত মূর্খ, দ্বীপ, নরপশু, জীবনামৃত, এগুলো দেখবেন যে পরীক্ষাতে হুবহু প্রশ্ন চলে আসবে। ওকে রাশি ডান, ওকে ডান, ওকে লিখছেন, এটা বুঝছেন? ওকে, এবার আসেন আরেকটা কৌশল। যে সমাসের শুরুতে স থাকে এবং সেই স দ্বারা যদি সহ, হ্যাঁ, অথবা সহিত অর্থ বুঝায়, সেটা সেটা বহুব্রী সমাস। এটা সাধারণ বহুব্রী সমাস, কোনো প্রকারের ভিতরে যাবে না, বাট এটা সাধারণ বহুব্রী সমাস। একটু ভালো করে বুঝেন। যেমন সবান্ধব, এখন সবান্ধব এই স দ্বারা কি বুঝাচ্ছে বলেন? এই স দ্বারা বুঝাচ্ছে কি বলেন? বান্ধব সহ বর্তমান। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? এই যে দেখেন শুরুতে স আছে, এই স দ্বারা বুঝাচ্ছে বান্ধব সহ, তাই না? যেমন খেয়াল করে দেখেন সপরিবার, এটাও কোন সমাস? সপরিবার, তার মানে কি এটার ব্যাস বাক্য কি হবে বলেন? পরিবার সহ। সস্ত্রীক মানে কি? স্ত্রী সহ, স্ত্রী সহ বর্তমান, তাহলে সবান্ধব বান্ধব সহ বর্তমান। সপরিবার পরিবার সহ বর্তমান, সস্ত্রীক স্ত্রী সহ বর্তমান, বুঝছেন? এরপর আসেন যদি বলি যে সজল, তাহলে এই সজল দ্বারা কি বুঝায় বলেন? সজল মানে হচ্ছে কি? জল সহ বর্তমান, তাহলে সচিত্র, চিত্র সহ বর্তমান। এগুলো বহুব্রী সমাস। এরকম আরো অনেক আছে, এরকম আরো অনেক আছে। বলেন এই নিয়মটা কি বুঝছেন? বুঝলে বলেন ডান। এই নিয়মটা কি বুঝছেন? বুঝলে বলেন ডান। দুটো আলাদা সমাস না, দুটোই বহুব্রী সমাস। প্রবলেমটা হচ্ছে চতুর্ভুজকে অনেকেই দ্বিগু সমাস, কারণ আমাদের 9 10 আগের বইতে এটা দ্বিগু সমাস দেওয়া ছিল, এই জন্য। বাট এগুলো সবই কিন্তু বহুব্রী সমাস, বুঝছেন? ওকে, বুঝছেন? ওকে, সকল্যাণ, সফল, সস্র, সলজ্জ সবই বহুব্রী সমাস। হ্যাঁ, অর্থাৎ শুরুতে স থাকলে সেই স দ্বারা যদি শহীদ বুঝায়, সহ কিংবা শহীদ বুঝায়। কথা কি বুঝছেন? এবার চলেন আমরা কিছু প্রশ্ন দেখি।
মোটামুটি কিছু প্রশ্ন দেখি এন্ড এরপর আপনাদেরকে আজকে আমার এগুলো থাকলে কি হবে একবার বলেন, মানে এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে সেটা বহুব্রী সমাস হবে, সেটাই তো বলছি। আচ্ছা এবার আসেন এই প্রশ্নটা সলভ করেন। 46তম বিসিএস একদম রিসেন্ট প্রশ্ন। বলেন তো এটা কি হবে? নীলকর কোন সমাস? দেখেন পারেন কিনা। নীলকর কোন সমাস বলেন? নীলকর কোন সমাস? না পারলে আপনাদের নিজের গালে নিজে দুইটা চট দেন যদি এই প্রশ্নের উত্তর না পারেন। এখন বলেন, আপনাদেরকে বলেন, পড়াইছি না যে শেষে যদি কর থাকে, কার থাকে? নীলকর, আয়কর। আয়কর যদিও না, আয়কর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আয়ের উপর কর। হ্যাঁ, স্বর্ণকর, কার, কর, কার থাকলে, হ্যাঁ, কার, কর, চর, হারা, জিত। তার মানে কি হবে বলেন? উপপদ তৎপুরুষ সমাস। কি হবে বলেন তো? উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ, ওকে, বুঝছেন? আচ্ছা এইবার বলেন কোনটা ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ? এটা হচ্ছে 39তম বিসিএস প্রশ্নটা সলভ করেন তো। কোনটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ? কোনটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ বলেন? এখন বলেন, এটা পারবেন না? বলেন কানাকানি। হ্যাঁ, ওকে। এরপর আসেন জলে স্থলে, এটা স্থলে হবে কোন সমাস বলেন? 37তম বিসিএস আসছে। জলে স্থলে এটা কোন সমাস? ওকে, এটা কি বলেন? এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস এবং অলুক দ্বন্দ্ব সমাস, যেহেতু দুইটা পদে কি আছে? বিভক্তি আছে। হ্যাঁ, একজন লিখছে বিপরীত দ্বন্দ্ব সমাস, এই যে তনুশ্রী দত্ত বিপরীত দ্বন্দ্ব সমাস। আপনারা কি ক্লাস করলেন? এই যে এখানে বিভক্তি আছে না, এই যে বিভক্তি আছে, তাহলে এটা বিপরীত কিভাবে হবে? এটা তো অলুক হবে। এরপর হচ্ছে পুষ্প সৌরভ, এটা কি? এটা আমি ক্লাসে পড়াইছি, প্রথম ক্লাসে খুব সম্ভবত পড়াইছি। পুষ্প সৌরভ এটা কোন সমাস বলেন? পুষ্প সৌরভ এটা আমি একদম ক্লাসেই পড়াইছি উদাহরণটা। এটা 38তম বিসিএস। তাহলে বলেন তো পুষ্প সৌরভ এটা কি হবে? এটা অবশ্যই অবশ্যই এটা তৎপুরুষ সমাস, তাই না? পুষ্পের সৌরভ, পুষ্প সৌরভ মানে কি? পুষ্পের সৌরভ। হ্যাঁ, পুষ্প সৌরভ মানে কি? পুষ্পের সৌরভ, বুঝছেন? আচ্ছা এরপর আসেন বিস্ময়াপন্ন, এটা পড়াইছি না বলেন? ওই যে দ্বিতীয়, এর আগের ক্লাসে তৎপুরুষ সমাসের ক্লাসে পণ্য, প্রাপ্ত, গত, অতীত এগুলো থাকলে কোন সমাস হয় বলেন? পণ্য, প্রাপ্ত, গত, অতীত এগুলো থাকলে কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হলে ব্যাস বাক্য কি হবে বলেন? বিস্ময়কে আপন্ন। হ্যাঁ, বিস্ময়কে আপন্ন। ওকে, ভেরি গুড। তাহলে এটার উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর হচ্ছে সি। ওকে, এরপর বহুব্রী সমাসের উদাহরণ কোনটা? জনশ্রুতি, অনমনীয়, খাসমহল, তপবন। তো এটা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে অনমনীয়, এই যে একটু আগে পড়াইছি, মানে নেই, নয় নমনীয় যা। এখন অনমনীয় এটা হচ্ছে কি? নয় বহুব্রী সমাস। এটা কি? নয় বহুব্রী সমাস। বুঝতে পারতেছেন? অনমনীয় বলতে অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। অনমনীয় বলতে নির্দিষ্ট একটা জিনিসকে বোঝায় যেটা নমনীয় নয়। ওকে, এরপর আসেন যশ সাহেব কোন সমাস? এটা প্রথম ক্লাসে পড়াইছি, বলেন? এটা 35তম বিসিএস আসছে। অব্যয়ভাব আছে স্যার? হ্যাঁ, আমার মনে আছে অব্যয়ভাব আছে। আগে এখন যেটা পড়াচ্ছি এটা প্রশ্নগুলো সলভ করেন। এখনো তো অব্যয়ভাব সমাস আসে নাই, পড়াবো, সবই পড়াবো। অব্যয়ভাব সমাস আছে, প্রাদি সমাস আছে, সবই পড়াই দিব। আচ্ছা বলেন, এখন বলেন এটা কি হবে বলেন? যশ সাহেব এটা তো সাধারণ কর্মধারী সমাস, যিনি যশ তিনি সাহেব, তার মানে এটা কি হবে বলেন তো? এটা হচ্ছে কর্মধারী সমাস। আচ্ছা সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে, এটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? একটা আগে সলভ করছে, এটা বহুব্রী সমাস, তার মানে এটা সমাস। হ্যাঁ, এটা নবান্ন, এটা এখানে অপশন নাই, সঠিক অপশন নাই। কোন প্রক্রিয়ায় গঠিত? এটা আসলে এখানে অপশন মিস হয়েছে। হ্যাঁ, এখানে সমাস, এটা প্রশ্নটা ভুল আছে। তো নবান্ন শব্দটি সমাসের মাধ্যমে গঠন হয়েছে। আচ্ছা আলো ছায়া এটা কোন সমাসের অন্তর্গত বলেন তো? দেখেন পারেন কিনা। আলো ছায়া এটা কোন সমাসের অন্তর্গত? আলো ও ছায়া এটা দ্বন্দ্ব সমাস। এই যে দেখছেন এখানে একটু টাইপিং, মানে এই অপশনটা আগের প্রশ্নে যাইতো আর আগেরটা এটাতে আসতো। তার মানে আলো ছায়া, এটা বুঝতে পারতেছেন যে আলো ছায়া এটা আসলে কি হবে বলেন? আচ্ছা এই যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু। আচ্ছা চাঁদ মুখের ব্যাস বাক্য কি বলেন? 27তম বিসিএস। চাঁদ মুখের ন্যায়, তারপর হচ্ছে কি? চাঁদ রূপ মুখ। এখন এখানে আসলে সঠিক যেটা সেটা হচ্ছে
মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়। তো এখন সেই জায়গাতে সঠিক অপশন আনসারের নাই, ঠিক আছে, চাঁদের মুখের ন্যায়, সেই জায়গাতে সঠিক অপশন অপশনে নাই। এই জন্য এইখানে এটাকে রূপক হিসেবে ধরা হয়েছে, যদি এটা রূপক হবে না, তবে অনেক পণ্ডিত বলেছেন যে এটা রূপক কর্মধারী সমাস, বাট এটা রূপক কর্মধারী সমাস হবে না। অপশন অনুযায়ী আমাদের আসলে সঠিক ব্যাস বাক্যটা দেওয়া ছিল না, বুঝছেন? আচ্ছা, এরপর আসেন লাল কাঠি। এখন লাল কাঠি কোন সমাস? এটা ব্যতিহার বহুব্রী সমাস, এটা ব্যতিহার বহুব্রী সমাস হবে না, হ্যাঁ, এটা হবে যে কারাকারি এরকম একটা সমাস হবে, যাই হোক। আচ্ছা, এবার এটা দেখেন, যে সমাসে পূর্বপদের সংখ্যাবাচক এবং সমস্ত পদ দ্বারা সমাহার বুঝায় তাকে কি সমাস বলে বলেন? এটা 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 তো পারা উচিত, এটা পারা উচিত না, বলেন তো? যে সমাসে পূর্বপদের সংখ্যা থাকে এবং পরপদের মানে এরপর সমাহার বুঝায়, এটা তো কি দ্বিগু সমাস। ভেরি গুড, এটা কি সমাস বলেন? দ্বিগু সমাস। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি, যে সমাসে ব্যাস বাক্য হয় না কিংবা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে, এটা হচ্ছে নিত্য সমাস। মনে রাখবেন কোন সমাসে ব্যাস বাক্য হয় না, যেমন আপনি দেশান্তর, এটা নিত্য সমাস। এখন এইটার ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, যেমন এটার ব্যাস বাক্য করতে গেলে নতুন একটা পদ আপনাকে আনতে হয়, সেটা হচ্ছে অন্য। দেখেন এই অন্য পদটা কিন্তু নতুন করে আনছেন, এই জন্য এটার উত্তর হচ্ছে যে সমাসে ব্যাস বাক্য হয় না নিত্য সমাস। যে সমাসে ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, উত্তর হচ্ছে নিত্য সমাস। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন আনত শব্দটি দ্বারা কোন সমাসের উদাহরণ। এখন আনত এটা অব্যয়ভাব সমাস, এটা আমরা কেন অব্যয়ভাব সমাস, সেটা অব্যয়ভাব সমাসের ক্লাসে আলোচনা করবো। তেপান্তর এটা কোন সমাস বলেন? তেপান্তর, এখন বুঝতে হবে তেপান্তর, এটা অনেকেই ভুল উত্তর করবেন, একটু বুঝে শুনে তেপান্তর এটা উত্তর করেন, দেখেন পারেন কিনা। তেপান্তর একটু বুঝে শুনে এটা উত্তর করেন, বুঝে শুনে একটু তেপান্তর উত্তর করেন। দ্বন্দ্ব সমাস হবে না, অব্যয়ভাব সমাস হবে না, কর্মধারী সমাস হবে না, তার মানে এটার উত্তর হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু এটাকে অনেকে নিত্য সমাস বলে, কেন? এটা শুরুতে, এটা শেষে অন্তর আছে, তেপ অন্তর, ওই যে আমরা বলছি গ্রামান্তর, দেশান্তর, কালান্তর। কিন্তু ভাই এটা শুরুতে কিন্তু 3 আছে, মানে সংখ্যা আছে, সো এটা দ্বিগু সমাস। ব্যাস বাক্য হচ্ছে কি 3 প্রান্তরের সমাহার, ব্যাস বাক্য কি 3 প্রান্তরের সমাহার। ওকে, বুঝছেন? এরপর আসেন কর পল্লব। এখন কর পল্লব, কর বলতে সাধারণত কি বুঝে? হাত, পল্লব মানে কি? পাতা। তার মানে বুঝতে পারতেছেন এটা উপমিত কর্মধারী সমাস, তাই না? বলেন এটা কি উপমিত কর্মধারী সমাস। জন্মান্ধ, তো এটা তৎপুরুষ সমাস, এটা ব্যাস বাক্য কি জন্ম থেকে অন্ধ, এই যে থেকে পঞ্চমী তৎপুরুষ সমাস। জন্মান্ধ মানে কি জন্ম থেকে অন্ধ। হ্যাঁ, ওকে, এগুলো পারবেন আপনারা, আমি জানি। এরপর হচ্ছে যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থ সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে, এটা বলেন। যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তার মানে বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস, কারণ দ্বন্দ্ব সমাসে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদের অর্থ প্রদান হয়, এই জন্য আমরা এটাকে বলি উভয় পদের অর্থ প্রদান। নিচের কোনটি নিত্য সমাস? পঞ্চনদ, বেয়াদব, দেশান্তর, ভালো মন্দ, বলেন তো কোনটা হবে? নিচের কোনটি নিত্য সমাস? এখন বলেন নিচের কোনটা নিত্য সমাস, কি উত্তর করবেন বলেন? নিচের কোনটা নিত্য সমাস, উত্তর কি হবে বলেন তো? উত্তর হচ্ছে দেশান্তর। ভেরি গুড। আচ্ছা, মুজিব বর্ষ, তো এটা হচ্ছে কর্মধারী সমাস। হ্যাঁ, মুজিব বর্ষ এটা পরপদ বর্ষকে বোঝাচ্ছে। ষড় ঋতু, এটা উত্তর করেন, দেখেন পারেন কিনা। ষড় ঋতু, ষড় ঋতু, এগুলো সব দেখেন চাকরি পরীক্ষা আসা প্রশ্ন, এই যে 24-এ আসছে, এটা 2024 সবগুলো দেখেন, এই যে রিসেন্ট প্রশ্ন, সবগুলো 24 সালের প্রশ্ন, অর্থাৎ এই সালের প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন। তো এটা কি বলেন? ষড় ঋতু, এটা আমরা পড়ছি, এটা দ্বিগু সমাস, 6 ঋতুর সমাহার। এটা আসছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2024। চাঁদ মুখের ব্যাস বাক্য কি? এখন এটা বুঝেন, এটা আসার পর এটা নিয়ে অনেকে ঝামেলা হয়েছে। এখন প্রথমত হচ্ছে চাঁদ মুখ, এটা ব্যাস বাক্য করতে গেলে এটা আগে মুখ আসবে, এখন মুখ নাই, তার মানে ব্যাস বাক্য এটা ধরে নিছে চাঁদ রূপ মুখ, বুঝছেন? ওকে, আচ্ছা, এরপর আসেন এখানে হচ্ছে চাঁদের মতো দেখতে মুখ। আচ্ছা ঠিক, সরি সরি সরি, এই অপশনটা আমি খেয়াল করি না। হ্যাঁ ঠিক আছে, চাঁদের মতো দেখতে মুখ এটাও হয়, আবার চাঁদ রূপ মুখ এটাও হয়, বাট একদম প্রপার উত্তর যেটা সেটা এখানে দেওয়ার নাই। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন উপশহর, এটা আমরা বাদ দিই, এটা অব্যয়ভাব সমাস, এটা পরে। বিষাদ সিন্ধু এটা কোন সমাস বলেন? এটা পড়াইছি ক্লাসে। বিষাদ সিন্ধু কোন সমাস বলেন তো? বিষাদ সিন্ধু কোন সমাস? রূপক কর্মধারী সমাস। বিষাদ রূপ সিন্ধু। হ্যাঁ, তার মানে রাইট অ্যান্সার কি বলেন? খ। এর পাশে দম্পতি, বলেন এটা কোন সমাস? দম্পতি পড়াইছি না? দম্পতি এটা কোন সমাস? দম্পতি এটা হচ্ছে কি বলেন? দ্বন্দ্ব সমাস। জায়া ও পতি ব্যাস বাক্য। মধ্যপদলোপী কর্মধারী সমাসের উদাহরণ কোনটা? আচ্ছা, এটার উত্তর হচ্ছে কি বলেন? ছায়াতরু। হ্যাঁ,
বুঝছেন? এটার ব্যাস বাক্য হবে কি? ছায়া দেওয়া তরু। ওকে, এরপর হচ্ছে কি? পণ্ডিত মূর্খ। পণ্ডিত, হ্যাঁ, এটার ব্যাস বাক্য হচ্ছে কি? পণ্ডিত সেজে আছে যে মূর্খ, এটার ব্যাস বাক্য। ওকে, যদি এটার ব্যাস বাক্য আরেক রকম করা যায়, বাট অপশন অনুযায়ী এটাই হবে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আচ্ছা, কোনটা দ্বন্দ্ব সমাস? বুঝতে পারতেছেন, দম্পতি। এটা আসছে বাংলাদেশ রেলওয়ে 2024-এ। এরপরে এটা আসছে নির্বাচন কমিশন অফিস সহায়ক 2023। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে কি? দম্পতি। একগুঁয়ে, এটা তো পরে আসছেন, বলেন তো, আজকে পরে আসছেন। এখন এটা কি হবে? একগুঁয়ে অ্যাকচুয়ালি এটা প্রত্যন্ত বহুব্রী সমাস হয়, যেহেতু নাই এজন্য এটা সমানাধিকরণ হিসাবে ধরে নিয়েছি। নীলম্বর, নীল যে অম্বর, এখন যে আছে তার মানে এটা কর্মধারী সমাস। ওই যে বলছি ব্যাস বাক্যের মাঝখানে যে আসলে। নিচের কোনটি ব্যতি আর বহুব্রী সমাস? উত্তর হচ্ছে কি? বলেন, কানাকানি। দেখেন সব পরে আসছি। কোন পদটি দ্বিগু সমাসের অন্তর্গত? বলেন, দেশান্তর, গ্রামান্তর, লোকান্তর, তেপান্তর। বলেন এখানে কোনটা দ্বিগু সমাস হবে? এটাই আজকে আপনাদের শেষ প্রশ্ন। বলেন এটা কি হবে? তো এটা আমরা আগেই সলভ করছি। এটা হচ্ছে কি? বলেন, তেপান্তর। রাইট, তিন প্রান্তরের সমাহার। ওকে, সো অব্যয়ভাব সমাস আর প্রাদি সমাস, এই ছোট ছোট দুইটা সমাস আমরা পরের ক্লাসে পড়বো। আজকের ক্লাসে আমরা এটা পড়বো না। এটা খুবই মানে একদম, আমাকে এটা দেখাই দিলে এটা নেক্সট ক্লাসে আমরা ওটা পড়বো। আজকের জন্য বাদ। মোটামুটি আমাদের সমাজটা কমপ্লিট। ওই দুটো ছোট্ট অংশ আমরা এর পরের ক্লাসে শুরুর দিকে আমরা ওইটা আলোচনা করে শেষ করে দিব। 10 মিনিটের ভিতরে এটা আলোচনা শেষ হয়ে যাবে। ওকে, তো ওভারঅল আপনাদের কাছে সমাজের ক্লাসটা কেমন লেগেছে? সমাজটাকে আসলে আপনারা কি বুঝতে পেরেছেন? যে কঠিন একটা বিষয়, এটাকে কি আপনাদের কাছে কি অনেকটা সহজ মনে হচ্ছে এখন? বলেন তো, আপনাদের কাছে কি সহজ মনে হচ্ছে? এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দিন। কেমন লেগেছে একটু জানিয়ে দিন। ওকে, সো আমার বোর্ডে হচ্ছে আজকে মেইনলি প্রবলেম করতেছে। হ্যাঁ, এটা একটু ঠিক করে নিতে হবে। তো ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর বাসায় বসে ভালো করে পড়বেন। এন্ড হ্যাঁ, কাল এক্সাম হবে, নেক্সট দিন এক্সাম হবে, এগুলো ভালো করে বাসায় বসে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সো ভালো থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।